Everyone, welcome to the second class. I am your mentor ফারহানা বিনতি জিগার ফারিনা এবং আমাদের গত ক্লাসটা মানে আমাদের প্রথম ক্লাসটাতে আমরা অনেকগুলো ভোক্যাবুলারি শিখেছিলাম, কিছু প্রনাউন্সিয়েশনস শিখেছিলাম, কিছু শর্ট ফর্মস শিখেছিলাম এবং লাস্টলি মনে হয় আরেকটা কি পার্ট ছিল যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কথা বলার টোন বা কথা বলার ইডিয়ামস কীভাবে ইউজ করা যায়, কীভাবে একজন নেটিভ ইংলিশ স্পিকারের মতো নিজেকে সাউন্ড করানো যায় সেটা আমরা শিখে যাচ্ছি। সো আজকের আমাদের সেকেন্ড ক্লাসটাতে অতটা ব্যতিক্রম থাকবে না। আজকে আমরা কিছু ইডিয়ামস শিখব, যেমন ধরেন যে কথাটা আপনি নর্মালি বলতে পারতেন তার প্রেক্ষিতে আপনি কোন ধরনের বাগধারা ব্যবহার করতে পারবেন, কিছু ভোক্যাবুলারি, কিছু শর্ট ফর্ম শিখব। তো একটু শর্ট ফর্ম দিয়ে শুরু করি আজকে, যেহেতু আপনারা সকলেই হচ্ছে একত্রে কাজ করা বা টিম ওয়ার্ক হিসেবে কিছু কাজ পেয়ে থাকেন। আপনাদের প্রথম আজকের শর্ট ফর্মটা হবে FGD। FGD মানে হচ্ছে ফোকাসড গ্রুপ ডিসকাশন। ফোকাসড গ্রুপ ডিসকাশন। FGD মানে হচ্ছে আপনাদেরকে গ্রুপে ভাগ করে যে কোনো একটা বিষয়ের ওপর তর্ক বিতর্ক করে কোনো একটা কনক্লিউশনে আসতে বলা হচ্ছে। তো এই যে কনক্লিউশন বললাম, এটা আপনাদের একটা প্রোনাউন্সিয়েশন। আজকে আমি যখন কথাগুলো বলছি ওই কথাগুলোর মাঝখানেই যেই প্রোনাউন্সিয়েশনগুলো আসবে আমি সেগুলো আপনাদেরকে নোট ডাউন করে রাখতে বলবো। যেমন কনক্লিউশন, যেটাকে আমরা বলি সমাপ্তি বা কোনো একটা ইতি টানা। ইতি টানা বলতে আমরা কি বুঝি? কোনো কিছু শেষ করা বা কোনো কিছুকে সমাপ্তি টানা, সমাপ্ত করা, এন্ড করা। এন্ডের আরেকটা সিনোনিম হচ্ছে হোয়াট উই ক্যান সে ইজ কনক্লিউশন বা কনক্লিউশন। বাংলায় আমরা বলি, বাংলায় যখন বাঙালিরা স্পেল করে আমরা বলি কনক্লিউশন, কিন্তু এটার আসল উচ্চারণ হবে কনক্লিউশন। কনক্লিউশন যেহেতু বলেছেন সি থাকলে কী হবে উচ্চারণ? খর মতো, কনক্লিউশন। সো যেটা আমরা বলছিলাম যে আমাদের যদি আমরা প্রথমে যে FGD নিয়ে কথা বললাম, ফোকাস গ্রুপ ডিসকাশন, সেখানে কোনো ব্যাপারে কনক্লিউশনে আসতে গেলে আপনারা যে ডিসকাশন করেন মানে একটা টপিকের ওপর ফোকাসড হয়ে যে গ্রুপ ডিসকাশনটা হয় ওইটাকে আমরা বলি FGD। এটা আপনাদের প্রথম শর্ট ফর্ম। আপনাদের দ্বিতীয় শর্ট ফর্মটা হচ্ছে HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা আপনারা হয়তো সকলেই জানেন, আপনারা একটু তুলে রাখেন। সেকেন্ডটা হচ্ছে HQ। HQ দ্বারা আমরা হেডকোয়ার্টার্স বুঝাই, যে কোনো কিছুর সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স বোঝাইতে আমরা HQ কথাটা ব্যবহার করি। আচ্ছা, HQ গেল, HRM গেল। এবার যেটা আসে, প্রত্যেকটা কর্পোরেট কোম্পানিগুলা বা MNCগুলা কিন্তু পৃথিবীর থেকে অনেক বেশি রিসোর্সেস কিনে নিচ্ছে। রিসোর্সেস বলতে খনিজ সম্পদ। আপনাদের আজকে IT কোম্পানি বলেন বা কোনো ধরনের প্রোডাকশন কোম্পানি বলেন, আপনাদের সেই প্রোডাকশন করতে বা সেই IT কোম্পানিটাকে চালাতে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ যাচ্ছে, বা আপনি কোনো একটা কাঁচামাল বানাচ্ছেন তার জন্য আপনার একটা প্রোডাকশন কস্ট যাচ্ছে, আপনার একটা ওয়েস্টেজ হচ্ছে, বা আপনাদের নিজস্ব কোম্পানিরই অনেকগুলো ওয়েস্টেজ থাকতেই পারে। তো এই যে ওয়েস্টেজের কারণে কিন্তু আপনি সোসাইটির একটা ক্ষতি করছেন। সেই সোসাইটির ক্ষতি করা বা না করার দিক থেকেও আপনার সোসাইটির প্রতি কিছু দায়িত্ব আছে অ্যাজ এ কর্পোরেশন। সেই দায়িত্বটাকে আমরা শর্ট ফর্মে বলি CSR। C ফর কর্পোরেট, S ফর সোশ্যাল, R ফর রেসপন্সিবিলিটি। CSR দ্বারা আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে বোঝাই। মানে একটা কর্পোরেশনে যে সামাজিক দায়িত্বগুলো আছে সেগুলোকে আমরা CSR বলি। তো আমরা HRM শিখলাম, HQ শিখলাম, FGD শিখলাম, আর লাস্টলি CSR শিখলাম। আবার আরেকটা হচ্ছে কাস্টমার রিসোর্স ম্যানেজমেন্ট বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেটাকে আমরা বলি CRM। তাহলে আমরা এই কয়টাই শর্ট ফর্ম রাখি, যেহেতু আমরা প্রতিদিন অল্প অল্প করে শর্ট ফর্ম করছি। এবার আসি আমরা আমাদের কিছু ইডিয়ামস ইউজ করাতে। যেমন ধরেন আপনাদেরকে কথার ছলে অনেকেই বলতে পারে কি, আমরা অনেক আগে একদম প্রথম ডেমো ক্লাসে একটা শিখেছিলাম কিন্তু, যে কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে ওইখানেই কাজ শেষ করা। ধরেন আপনি আজকে সারাদিন কাজ করছেন অফিসে, তো আপনার 5টার দিকেই কাজ সব শেষ হয়ে গেছে। সো আপনি আপনার এমপ্লয়িজদেরকে বা কলিগসদেরকে বলবেন, এই যে দেখেন আরেকটা প্রোনাউন্সিয়েশন আসলো, কলিগ না, কলিগ হচ্ছে বাঙালিরা উচ্চারণ করে, আপনারা বলবেন কলিগ।
COLLEAGUE, কলিগ, কলিগ, ওকে? এদিকে আপনার কলিগও বলতে পারেন, বাট ইটস বেসিক্যালি কলিগ, নট কলিগ, ঠিক আছে? তো এই যে আপনার কলিগদেরকে আপনি যখন বলবেন যে আপনার আজকের কাজ শেষ, তো আপনি বাসায় চলে যাচ্ছেন বা আপনি আজকের জন্য আর কোনো কাজ করবেন না, সেটাকে আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন আই এম ডান উইথ অল মাই ওয়ার্কস। আই এম ডান উইথ অল মাই ওয়ার্কস মানে আমার সব কাজ শেষ। আই উইল কল ইট আ ডে নাও। আই উইল কল ইট আ ডে নাও। এই যে কল ইট আ ডে, এটার মানে হচ্ছে আমার কাজ শেষ বা এন্ড বা আর কিছু করা লাগবে না। তাহলে আমরা কি বলতে পারি? As I am done with all the works, I will call it a day. By I am call it a day. I am calling it a day. মানে আপনি বাই বলছেন এবং বলছেন আই এম কলিং ইট আ ডে, মানে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটা গেল প্রথমটা। তো এরকমই কিছু বেসিক ইংলিশের জায়গায় আমরা কিছু ইডিয়মস ব্যবহার করলে আমাদেরকে আরও কিসের মতো শোনাবে? ফরেনারের থেকেও বেশি একজন নেটিভ ইংলিশ স্পিকারের মতো শোনাবে। তার সেকেন্ডটা হলো, আপনাকে যদি কেউ বলে যে when do you want to buy an insurance? ইন্স্যুরেন্স বাই করা নিয়ে আমাদের সবার মধ্যে বেশ একটা ভীতি কাজ করে। তো আমরা তো ডিরেক্ট বলতে চাই যে নেভার, আই এম গোনা বাই নেভার, আই এম গোনা নেভার বাই ইট। সো আপনি এই জায়গায় বলতে পারেন when pigs fly. পিগস কি? শুকর। শুকর কি উড়তে পারে? শুকর উড়তে পারে না। তাহলে আমরা যখন বলছি যে when pigs fly মানে হচ্ছে যখন শুকররা ওড়া শুরু করবে তখন আমি কিনবো। সো এটা একটা খুবই মজার, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স ইন বাংলাদেশ, বাট এটা একটা মজার ইডিয়ম। when pigs fly, আপনাকে যদি কেউ বলে আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড দি মিটিং, ইউ সে নো। বাট যদি আপনাকে কেউ বলে এমন কিছু যেটা আপনি কোনো দিনও করতে চান না, একবারের জন্য না, কোনো দিনও করতে চান না, তখনই আমরা কি বলি? নেভার। নেভারের জায়গায় আপনি কি ইউজ করতে পারেন? when pigs fly. আচ্ছা, আমরা আমাদের বিজনেসের অনেক কাজের সুবাদে অনেক সময় কিন্তু মানুষকে আমাদের বলতে হয় গুড লাক বা বেস্ট অফ লাক। এইখানে আমরা কি বলতে পারি জানেন? টু ব্রেক আ লেগ। আই উইশ ইউ টু ব্রেক আ লেগ। আই ডোন্ট উইশ ইউ গুড লাক, আই উইশ ইউ টু ব্রেক আ লেগ। কারণ পা ভাঙার জন্য বলা হচ্ছে না, বাট এভাবেই আর কি ইডিয়ামটা সাজানো হয়েছে। আপনি যদি কাউকে গুড লাক উইশ করতে চান, ইউ উইল সে আই উইশ ইউ টু ব্রেক আ লেগ। বা কেউ ধরেন যাচ্ছে, আপনি তাকে দেখে বলবেন হেই গুড লাক, আপনি বললেন কি হেই ব্রেক আ লেগ। বা ক্র্যাক জ্যাক, তো ক্র্যাক জ্যাকও বলা যায়, বুঝছেন? ক্র্যাক জ্যাক, ব্রেক আ লেগ, দে অল আর সেম, দে আর সিনোনিমস, যেটা আমরা আগের ক্লাসে বলছিলাম। যদি সেম সেম হয় তারা হবে কি? সিনোনিমস। কাউকে ব্যাড লাক বলতে গেলে কি বলবেন? এটার অ্যান্টনি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হইতে পারে, আপনার বস আপনাকে প্রায় ধরেন আপনি অনেক সেন্সিবল, অনেক পটেনশিয়াল একজন এমপ্লয়ি। আপনার বস আপনাকে সবসময় বলছে আপনি কি এটা করতে পারবেন, আপনি কি ওটা করতে পারবেন, এটা আপনার জন্য হার্ড হয়ে যাবে না তো, ওটা আপনার জন্য হার্ড হয়ে যাবে না তো? আপনি কি বারবার বলেন না বস ইট ইজ ইজি ফর মি, ইট ইজ ইজি ফর মি। বা ইজি বলাটা খুব কি বলে বেসিক শোনায়, আমাদের তো নেটিভদের মতো উচ্চারণ হতে হবে বা নেটিভদের মতো আমাদের ইংলিশ বলার ধরন হতে হবে। তখন আমরা কি বলতে পারি? ইট ইজ ইজি না বলে বলবো ইট ইজ আ পিস অফ কেক ফর মি, ইট ইজ আ পিস অফ কেক ফর মি। মানে এটা একদম ওই যে আমরা বলি না বাহাতের খেল, বাহাতের খেল ইংলিশটাই হচ্ছে ইট ইজ আ পিস অফ কেক ফর মি, ইট ইজ আ কাপ অফ টি বা পিস অফ কেক। এই দুইটাই কি সেম কথা আসে, তার মানে এরা দুটো কি সিনোনিমস। এবার আমরা লাস্ট দুইটাতে চলে আসছি। আচ্ছা, আপনাদের কর্মক্ষেত্রে এমন অনেক সময় থাকে না যে কোনো একটা মানুষ বা কোনো একটা কলিগ খুব প্যারা দেয়, বা কোনো একটা এমপ্লয়ার খুব প্যারা দিচ্ছে, তখন আপনারা কি বলেন? ও খুব বিরক্তিকর। তো বিরক্তির ইংলিশ কি জানেন? ইরিটেটিং অর অ্যানয়িং। IRRATING, ইরিটেটিং, সরি IRRITATING, ইরিটেটিং মানে বিরক্তিকর। বা এর সিনোনিম আরেকটা হচ্ছে অ্যানয়িং, ANNOYING, অ্যানয়িং। এই দুইটার মানে বিরক্তিকর। তো আপনি যদি সরাসরি কাউকে বিরক্তিকর বলেন, জিনিসটা একটু কম কর্পোরেট সাউন্ড করে, তো ইউ হ্যাভ টু সাউন্ড লাইক অ্যান কর্পোরেট এমপ্লয়ি। সো ইউ হ্যাভ টু সে হি ইজ আ পেইন ইন দি অ্যাস। পেইন, পেইন মানে ব্যথা, ইন দি অ্যাস এটা হচ্ছে ইনফর্মালি বলে। তো আপনারা যখন একজন আরেকজনের সঙ্গে
যেটাকে আমরা বলি হচ্ছে ইনফর্মাল গসিপ, ফ্রেন্ডের সঙ্গে বলছেন, তখন আপনি বলবেন কি পেইন ইন দি অ্যাস। কিন্তু আপনি যখন আপনার কোনো ফর্মাল আলাপে বলতে চাচ্ছেন যে এই জিনিসটা খুব ইরিটেটিং ছিল, বা আপনি যদি এইভাবে অ্যাপ্রোচ করেন প্রজেক্টটার প্রতি সেটা খুব বিরক্তিকর বা অ্যানয়িং হবে, ইউ ক্যান লিটারালি সে ইট উইল বি আ পেইন ইন দ্য নেক, মানে ঘাড়ে ব্যথার মতো। ঘাড়ে ব্যথা হয়ে যায় না কাজ করতে করতে, ওইটাই হবে কি এই ফর্মালটা বা সুন্দরটা যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হবে কি ইট উইল বি আ পেইন ইন দি নেক। ঠিক আছে, এটা বলতে আমরা ইরিটেটিং অ্যানয়িং বা বিরক্তিকর কিছুকে বোঝাই। লাস্টলি, আপনি যদি কোনো কাজের জন্য খুব লেট হয়ে যায়, সেখানে আপনি কি বলতে পারেন? টু মিস দ্য বোট, নৌকা মিস করে ফেলা, নৌকা ছুটে যাওয়া। কারণ নৌকা ছুটে গেলে কিন্তু আর ফেরত আসবে না, গাড়ি ছুটে গেলে গাড়ি ব্যাক করানো যাবে, নৌকা কিন্তু রওনা দিয়ে ফেলছে। সো আমরা এটাকে কি বলি? when I have to say I was too late for the meeting, I just missed the boat, I just missed the boat. মিস দ্য বোট মানে আপনি অনেক লেট হয়ে গেছেন। তো এটা গেল আমাদের কিছু ইডিয়মস, যে ইডিয়মসগুলো আমরা ব্যবহার করতে পারি। আপনারা আরও কিছু ইডিয়মস ব্যবহার করতে পারেন, যেমন কথার থেকে কাজে বেশি জোর থাকে। হ্যাঁ, অনেকে থাকে না খুব গার্গেরিয়াস টাইপের, সে খুব কথা বলে, খুব বাচাল, খুব টকেটিভ, কিন্তু তার কাজে কোনো আউটকাম থাকে না, বা তার কাজে এরকম কিছু দেখা যায় না। তখন তাকে কি আপনি আসতে পারে বলেন, ইউ নো হোয়াট, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাকশন মানে কাজ, স্পিক্স লাউডার মানে জোরে কথা বলে, দ্যান ওয়ার্ডস শব্দর থেকে বেশি তোমার কাজ কথা বলে। তাই আপনি ওকে কি বলতে পারেন? ইউ নো হোয়াট। এই যে ইউ নো হোয়াট বলা মানে কি জানো? অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড ফোকাস অন দ্যাট। এইটার মানে হচ্ছে আপনি তাকে মিষ্টি করে বোঝাই দিচ্ছেন যে বেশি কথা বলেন না, বা বেশি বাচ্চাদের মতো কথাই বলে যেন না, কাজে তার প্রতিফলন দেখান। আচ্ছা, লাস্টলি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আপনার যখন কারোর সঙ্গে কোনো সিরিয়াস নালিশ করার থাকে, যেটা আমার মা আমাকে মাঝে মধ্যে বলতেন, যখন আমি কোনো দুষ্টুমি করে আসতাম, বা কেউ ধরেন খুব বড় একটা মেস ক্রিয়েট করে ফেলছে কাজের মধ্যে, একটা ঝামেলা করে ফেলছে, আপনি একটা কাজ খুব আস্থা করে, খুব ভরসা ভাজন কাউকে দিয়ে গিয়েছিলেন, সে কাজটা ঠিকমতো করেনি, সে উল্টাপাল্টা করে আবার হচ্ছে ধুম করে পালায় চলে গেল, সেই জিনিসটা খেসারত দিয়ে গেল না, তখন আপনি তার সাথে কিন্তু কথা বলতে চাবেন। আপনি তখন গিয়ে কি বলেন যে আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ, অর আই হ্যাভ টু টক উইথ ইউ। এটা না বলে আপনি আস্তে করে বলবেন আই হ্যাভ আ বোন টু পিক উইথ ইউ, আই হ্যাভ আ বোন টু পিক উইথ ইউ। যখন আপনার কোনো কমপ্লেইন আছে, দেখেন আরেকটা প্রোনাউন্সিয়েশন চলে আসতো, কমপ্লেন না, কমপ্লেইন, কমপ্লেইন আছে, তখন আপনি মানুষটাকে বলবেন না যে ক্যান ইউ জাস্ট কাম টু সাইড, I have some discussion with you. Discussion বলতে সে হালকাভাবে নেবে, বাট ইফ ইউ সে I have a bone to pick with you, দ্যাট মিনস আপনার তার সাথে কিছু সিরিয়াস কথা আছে, কিছু নালিশ আছে, কিছু একটা খারাপ কিছু সে করে ফেলেছে, সে তখন সেই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক হয়ে যাবে। তো আমরা আজকে অনেকগুলো ইডিয়মস পড়লাম, টু ব্রেক আ লেগ, অর টু ক্র্যাক জ্যাক, অর ইটস আ পিস অফ কেক, অর আ কাপ অফ টি ফর মি, যেটা আপনারা বা হাতের খেলে এই জায়গায় ইউজ করতে পারেন। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের কিছু ভোক্যাবুলারিতে। তার আগে ছোট্ট একটা টিপস, আপনারা অনেকেই ইমেল লেখেন বা কথা বলেন বা গ্রিটিংস দেন, এই গ্রিটিংসের মধ্যে বা ইমেল লেখার ক্ষেত্রে বেশিরভাগ আপনারা যেটা দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে ডিয়ার কনসার্ন। আমরা রেসপেক্টেড স্যার দিই, বা ডিয়ার তার নাম দিয়ে দিই, বা ডিয়ার স্যার বা ম্যাডাম দিই। এর থেকে সবচেয়ে বেশি ভালো হয় ডিয়ার কনসার্নস। আপনি জানেন না আপনি যার সঙ্গে কথা বলছেন সে স্যার নাকি ম্যাডাম। তৃতীয় বিশ্বের হয়ে আমরা আসলে জেন্ডারের ব্যাপারে খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড হই, কিন্তু আপনারা যদি বাইরের কান্ট্রির সঙ্গে কথা বলতে চান, তারা কিন্তু জেন্ডার নিয়ে অনেক বেশি কনফিউজড, এবং তাদের জেন্ডার নিয়ে অনেক বেশি সফিস্টিকেশন। আচ্ছা, এই সফিস্টিকেশন কথাটার মানে কি? তারা অনেক বেশি সংবেদী। সংবেদী মানে তারা ধুম করে মাইন্ড করতে পারে, ধুম করে তাদের কষ্ট লাগতে পারে, অফেন্ড হইতে পারে। এই যে যেটাকে আমরা বললাম না যে আমি মাইন্ড করছি, আমি কথা বলবো না তোমার সাথে, যে আমি মাইন্ড করছি, বা সে কিন্তু মাইন্ড করছে তোমার কথায়, তুমি যে তাকে হঠাৎ করে স্যার বলে ফেলছো, সে তো আসলে একজন ম্যাডাম, সে কিন্তু মাইন্ড করছে ব্যাপারটাতে। এই মাইন্ড করাকে ইংরেজিতে কিন্তু মাইন্ড করা বলে না, বলে অফেন্ডেড হওয়া।
offended, O-F-F-E-N-D, offended. So we don't want to offend anybody by assuming their gender. আমরা যেটাকে অ্যাজিউম বলি না, অ্যাসিউম, ASSUME, অ্যাসিউম মানে কোনো কিছু নিয়ে ধারণা করা, পূর্ব নির্ধারিত ধারণায় যাওয়া। প্রিজিউম মানে হচ্ছে প্রিঅ্যাজিউম, তো প্রিঅ্যাজিউম মানে পূর্ব নির্ধারিতভাবে ধারণা করে ফেলা, আর অ্যাজিউম মানে ধারণা করা। সো এই অ্যাজিউম না করে ইফ উই ওয়ান্ট টু বি নিউট্রাল, মানে আমরা যদি নিরপেক্ষ থাকতে চাই, দেন উই ক্যান মেনশন ইন দ্য ইমেল ডিয়ার কনসার্নস, CONCERNS, কনসার্নস, ডিয়ার কনসার্নস দিয়ে আপনারা আপনাদের মেল শুরু করতে পারেন। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনাদের বেসিকভাবে একদম শুরুর দিক থেকে যদি একটা ইমেল লিখতে হয়, একটা বিজনেস ইমেল লিখতে হয়, আপনারা সেটা কিভাবে লিখবেন। প্রথমত আপনারা সেখানে ডিয়ার কনসার্ন দিবেন অ্যাজ আ গ্রিটিং। শুরুতে টেট খুব খেয়াল রাখবেন, হোয়াট ইজ সিসি, হোয়াট ইজ বিসিসি। সিসি মানে আপনি যাদেরকে পাঠাচ্ছেন সবাই দেখতে পাচ্ছে যে আপনি একটা মেল, ধরা যায় যে আপনার কাজের সুবাদে প্রায় 14-15 জনকে পাঠাতে হচ্ছে। সেই 14-15 জনকে না পাচ্ছি, মানে 14-15 জনকে আলাদা করে না পাচ্ছি, আপনি একবারে পাঠাতে গেলে কী করবেন, পুরো মেলটা আগে আপনি সাজায় সিসি দিয়ে সকলকে দিয়ে দেবেন, ঠিক আছে। বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, সিসি মানে কার্বন কপি, বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি বলতে আপনি যদি ধরেন আমাকে এবং আপনার আরও 10 জন কলিগকে পাঠান, তো সেই কলিগগুলো সবাই সহ আমি জানতে পারবো না যে এই মেলটা আমি ছাড়া কার কাছে গিয়েছে। সিসিতে আমি দেখতে পারবো যে আপনি আচ্ছা আমাকেও পাঠিয়েছেন, শিলাকেও পাঠিয়েছেন, শারমিনকেও পাঠিয়েছেন, নাহিদাকেও পাঠিয়েছেন। কিন্তু আপনি যদি বিসিসি দেন তখন কিন্তু আপনার কী হবে, শুধু আমি জানবো আমি পেয়েছি, শিলা জানবে শিলা পেয়েছে, শারমিন জানবে শারমিন পেয়েছে। সিসি বিসিসির পার্থক্য এটা। সাবজেক্টটা খুব ছোট লিখতে হবে। আপনি যদি আপনার বেতন বাড়ানোর জন্য ইমেল করতে চান, সাবজেক্ট হবে টু রেজ দি স্যালারি, টু রেজ দ্য ওয়েজেস। আমরা যারা এমপ্লয়ি আমাদের হয় ওয়েজেস, মানে আমাদের বেতনটাকে আমরা ওয়েজেস বলি, WAGES, ওয়েজেস। আর যারা এমপ্লয়ার, যারা একটু মানে কি বলে মাস চুক্তি, তাদের প্রফিট থেকে একটা অংশ পায়, তাদেরটা হয় স্যালারি, ঠিক আছে। তো স্যালারি অ্যান্ড ওয়েজেসের মধ্যে পার্থক্য আছে। তো আপনি কি বলতে পারেন, টু ইনক্রিজ দি ওয়েজেস আর টু ইনক্রিজ দি স্যালারি। বা ধরেন আপনার কোনো একটা কমপ্লেন আছে কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে, টু কমপ্লেন অ্যাবাউট মার্কেটিং ডিপার্টমেন্ট, টু কমপ্লেন অ্যাবাউট PR ডিপার্টমেন্ট। PR মানে কি, পাবলিক রিলেশনশিপস, এটা একটা শর্ট ফর্ম। তো এইভাবে আমরা সাবজেক্টটা খুব কনসাইজ এবং প্রিসাইজ রাখবো। কনসাইজ এবং প্রিসাইজ মানে কি, ছোট সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ ভাবটাকে ধারণ করে এমন, ঠিক আছে। প্রিসাইজ বা কনসাইজ দুইটাই সিনোনিমস। আচ্ছা, তো ইমেলের গ্রিটিংস গেল, সাবজেক্ট গেল, সিসি বিসিসি গেল। এবার আসি বডি। ডিয়ার কনসার্ন দেওয়ার পরে বডির মধ্যে আপনার প্রথমত একটা প্যারা যাবে সেইং সাম গুড উইশিং ওয়ার্ডস বা গুড ওয়েলবিং নিয়ে কিছু কথা, যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ হেল অ্যান্ড হার্টি, or I hope this email finds you absolutely good in a good condition. এরকম কিছু কথা দিয়ে প্রথমে আপনার প্রথমটুকু যাবে। ধরেন এর আগে সে যদি ইমেল আপনাকে পাঠিয়ে থাকে, তাহলে আপনি দিবেন যে থ্যাঙ্কস ফর ইয়োর মেইল, আই গট অল মাই কোয়েরিজ অ্যান্সার্ড, বা আই গট অল মাই কোয়েরিজ অ্যান্সার মানে আমার সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছি, বা আই হোপ ইউর ডুইং গুড, আই হ্যাড some queries, so I am placing them or I am representing them in front of you. দিয়ে মেইন বডি যেটা, প্রথমে গ্রিটিংস গেল, আপনি কেমন আছেন, বা এই ইমেলটা হয়তো আপনাকে সুস্থভাবে পাচ্ছে। তারপরে যেটা আপনার মেইন বডিতে আপনার আসল কথাটুকু পুরাটা লিখবেন। লিখে লাস্ট যে প্যারাটা যাবে, 3টা প্যারায় ভাগ হবে আপনার ইমেল। লাস্ট প্যারাটায় যে কথা যাবে সেটা হবে অনেকটা অনুরোধ সূচক, যে অনুরোধ করি বা আশা করছি, দেয়ারফর দিয়ে হবে যে আপনি আমার কোয়েশ্চেনগুলো বা আপনি যেই কারণে আসলে ইমেলটা করেছেন সেটার একটা অনুনয় বা বিনয় বা কি বলে একটা অনুরোধ করবেন লাস্ট প্যারায় গিয়ে। আশা করি আপনি আপনার কথা, যদি অ্যাডভাইসও দিয়ে থাকেন তাও বলবেন আশা করি আপনি আমার অ্যাডভাইসগুলো আমলে আনবেন, বা ইউ উইল কনসিডার মাই অ্যাডভাইসেস, বা যদি এমন কিছু দিয়ে থাকেন টু রেজ ফান্ডস,
but to raise the salaries আপনি দিবেন। therefore I really hope that you will find my whatever reasons you gave, you find my reasons and circumstances legit enough to raise my pay or raise my pay scale or wages. Pay scale, wages, salaries all are same, like বেতনকেই বোঝায়। সো এই ধরনের একটা অনুনয় যাবে আপনার থার্ড প্যারায়। তারপরে লাস্টলি রিগার্ডস দিয়ে আপনার নাম, আপনার কোম্পানিতে পজিশন, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন দিয়ে সুন্দর মতো ইমেলটা সেন্ড করে দিবেন। তাহলে আজকে আমরা শুরুতে শিখলাম কিছু শর্ট ফর্মস, দেন শিখলাম কিছু ইডিয়মস, লাস্টলি শিখলাম কিছু ইমেল লেখার স্টাইল। এখন আসি আমরা আমাদের ভোক্যাবুলারিতে। আচ্ছা, ভোক্যাবুলারির প্রথম যেটা সেটা হচ্ছে কোনো কিছু দেখা বা কোনো কিছু দেখে আপনি কী কী জানতে পারছেন সেটা বোঝানোর জন্য, বা আপনারা অনেক সময় দেখা যায় না গ্রাফস ইউজ করেন, তো ওই গ্রাফগুলোতে কী হয়, গ্রাফটা কিছু একটা বোঝায়। তো আপনি একটা চিত্র ইউজ করলেন আপনার প্রেজেন্টেশনে, একটা চিত্র, মিমসও ইউজ করতে পারেন, কোনো ধরনের নিউজ ইউজ করতে পারেন, সেই জিনিসগুলোই কিন্তু কিছু না কিছু একটা বোঝাবে। এখন সেগুলো কি বোঝাচ্ছে সেটা বোঝার জন্যই বা সেটা বলার জন্যই আপনি কি বলতে পারেন যে ইট শোজ। আপনি কি বলেন? ইট শোজ। শোজের কয়টা সিনোনিমস হচ্ছে ইট ডেমনস্ট্রেটস, ইট ইলাস্ট্রেটস, ইট রিপ্রেজেন্টস। তাহলে আমরা কি কি পাইলাম? শোজের তিনটা সিনোনিমস, ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস, রিপ্রেজেন্টস। এইগুলা বললে আপনার অনেক বেশি বিজনেস মাইন্ডেড সাউন্ড হবে। ইলাস্ট্রেটস বানান হচ্ছে ILLUSTRATES, illustrates. Demonstrates, DEMONSTRATES, demonstrates। আর represents তো আপনারা পারবেন। তো এটা গেল কি আমাদের শোজের একটা সুন্দর কি বলে সিনোনিমস, সুন্দর তিনটা সিনোনিমস। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিজনেস রিলেটেড কিছু টার্মিনোলজিস, যেটা আপনার বিজনেস রিলেটেড কোনো মিটিং বা কোনো রিপ্রেজেন্টেশনকে অনেক বেশি শক্তিশালী করবে। প্রত্যেকটা কোম্পানি একটা মোটো নিয়ে আগায় সো দ্যাট দে ক্যান মানে অ্যাচিভ সামথিং, তাই না? তো তাদের এই অ্যাচিভ করার জন্য তাদেরকে বিভিন্ন পন্থায় যেতে হয়। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি উপযুক্ত PNL এর জন্য, PNL মানে কি ছিল? প্রফিট অ্যান্ড লস। এই হিসাবটার জন্য সেটা হচ্ছে লো কস্ট লিডারশিপ। লো কস্ট লিডারশিপ একটা ভিন্ন ধরনের বিজনেস। এটা দ্বারা বোঝায় যে আপনার পণ্য বা আপনার সার্ভিসটার দাম এতই কম যে মোটামুটি সবাই ওইটা নিতে চায়। দাম কম হলে সবাই নিতে চাবে না। সো লো কস্ট লিডারশিপের জন্য আপনার পণ্য বা সেবার দাম হতে হবে কম এবং সেটা অনেক বেশি মানুষের নিতে হবে। তাহলে আপনি কি হবেন? একজন লো কস্ট লিডার। এটাকে আমরা কি বলি? লো কস্ট লিডারশিপ। বিজনেস অনেকভাবে গ্রো করতে পারে, তার মধ্যে লো কস্ট লিডারশিপ একটা। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে কস্ট এফেক্টিভনেস। কস্ট এফেক্টিভনেস বলতে আপনি ধরেন আজকে কিছু করতে যে আপনার 100 টাকা খরচ হলো, আপনি সেইটার থেকে 100 টাকা প্রফিট করলেন, মানে আপনি জিনিসটা বিক্রি করলেন কিন্তু 200 টাকায়। এখন আপনি যদি ওই জিনিসটা বানাইতে যে 100 টাকা খরচ না, ওইটাকে কোনোভাবে কমায়, ইফেক্টিভলি কমায় 50 টাকায় আনতে পারেন, তাহলে আপনার প্রফিট কত দাঁড়াচ্ছে? 150 টাকা। আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 150 টাকা। তো এই যে আপনি প্রোডাকশন কস্টটা কমাই দিলেন, এটাকে বলে কস্ট এফেক্টিভনেস। বিভিন্নভাবে প্রোডাকশন কস্ট কমানো যায়। এখন আপনারা যে কোম্পানিতে কাজ করছেন, সেটা যে সেবা দিচ্ছে, তার মধ্যে আপনারা যদি বিদ্যুৎটাকে খুব বুঝে শুনে খরচ করেন, আপনাদের কোম্পানিতে যে লাঞ্চ ব্রেক আছে সেখানে মানে উড়াধুরা টাকা নষ্ট না করে যদি খুব বুঝে শুনে কোম্পানির টাকা মায়া করে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের কী হবে? আপনাদের প্রোডাকশন কস্টটা অনেকাংশে কমে যাবে, বা আপনাদের যে ইনপুট কস্ট রয়েছে সেটা কিন্তু অনেক বেশি কী হয়ে যাচ্ছে? মিনিমাইজ হয়ে যাচ্ছে। মিনিমাইজ মানে কমায় যাওয়া, ম্যাক্সিমাইজ মানে বাড়ায় যাওয়া। তো মিনিমাইজ করলে আপনি কী হয়ে যাচ্ছেন? কস্ট এফেক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, গেল। তো আমরা কস্ট এফেক্টিভনেস শিখলাম, লো কস্ট লিডারশিপ শিখলাম, রিপ্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন বা ইলাস্ট্রেশন মানে কি শিখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে। হ্যাঁ, এই যে আমরা পড়লাম যে লো কস্ট লিডারশিপ স্কিল কি জানি কস্ট এফেক্টিভনেস, এর মধ্যে
এই যে কিছুভাবে আপনি কি বলেন যে নিজের টার্গেট অডিয়েন্স যেটা সেটাকে বাড়ায় ফেলেন বা আপনার কাস্টমার সংখ্যা যে বাড়ায় ফেলেন, হ্যাঁ, তার জন্য আপনার যত কি বলেন এই যে আপনি ধরেন যে কীভাবে বোঝানো যায় জিনিসটা, আমি যদি একটু ভাবি। ধরেন আপনি এই যে রিসোর্স কমায় আনলেন, আমি যেটা বললাম, এখন আপনার তো হচ্ছে আপনি যাদের থেকে সাপ্লায়ার তাদের থেকে জিনিসপত্র নিচ্ছেন, আপনাদের অফিসেও কিন্তু অনেক সাপ্লাইজ লাগে, তো আপনারা যাদের থেকে নিচ্ছেন জিনিসগুলো তারা আপনাদের কি সাপ্লায়ার্স, তো সাপ্লায়ার্সদের থেকে আপনি যদি বাল্ক পারচেজ করেন, এবার আসছে আমাদের নতুন ওয়ার্ড বাল্ক পারচেজ মানে কি। বাল্ক পারচেজ মানে হচ্ছে একসাথে অনেকগুলা কেনা। আপনার ধরেন নর্মালি স্টেপলার যে কোনো মানুষ কিনলে একটা দুইটা কেনে, কিন্তু আপনাদের অফিসে যখন কিনেন তখন আপনারা প্রায় 600 স্টেপলার একসাথে অর্ডার দিচ্ছেন। সরি, এটাকে আমরা বলি বাল্ক পারচেজ। বাল্ক পারচেজে সবসময় আপনার অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই যে ডিসকাউন্টটা পাচ্ছেন এর মধ্যে আপনাদেরকে কোটেশন পাঠাবে। কোটেশন কি জিনিস? আপনি যে জিনিসটা কিনতে যাচ্ছেন সেটার সর্বোপরি বিশ্লেষণ করে, সর্বোপরি ডিসকাশন দিয়ে ওর দাম কত হবে, ওইটা কবে গিয়ে আপনার কাছে পৌঁছাবে, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, এই সব কিছু নিয়ে যে চিপটা একটা কোম্পানি আপনাকে দিবেন। ধরেন আপনারা একটা কোম্পানি থেকে স্টেপলার কিনবেন, সেই কোম্পানি থেকে আপনারা কোটেশন চাই, তার মানে হচ্ছে ওরা ঠিক কত পরিমাণ অ্যামাউন্ট, কত টাকায়, কত দিনের মধ্যে কিভাবে আপনাকে পাঠাবে সেইটার পুরো বিশ্লেষণ চাওয়া। তো এরকম হয় কি, অনেকগুলো কোম্পানি আপনারা যখন বাল্ক পারচেস করেন অনেকগুলো কোম্পানি থেকে কোটেশন নেন। কোটেশন নিয়ে যখন আপনারা হচ্ছে পারচেসটা করেন, অবশ্যই আপনাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট কী করবে, সবচেয়ে কমে, সবচেয়ে ভালো, সবচেয়ে সময় উপযোগীভাবে যে দিতে পারবে তারটাই নেবে। ধরেন একজন খুবই কমে দিচ্ছে, কিন্তু সে যেদিন ডেলিভারি দিবে তার অনেক আগেই আপনার পণ্যটা লাগবে, তাহলে কি আপনি তার থেকে নেবেন? আপনি তার থেকে নেবেন না। তো এই যে আপনি বাল্ক পারচেসটা করবেন যখন, খুব বুঝে শুনে করলেন, করার পরে কি হচ্ছে, আপনার দেখা যাবে বাল্ক পারচেস বুঝে শুনে করলে আপনার অনেক দাম কম লাগবে। তো এই যে দাম কম লাগে এইভাবে, বা ধরেন আপনি আপনার প্রোডাকশান প্রসেসের মধ্যে, আপনি প্রোডাকশান সিস্টেমের মধ্যে বা আপনার সেবা দেওয়ার সিস্টেমের মধ্যে কিছু জিনিস মিনিমাইজ করে টাকা কমায় ফেললেন, তখন এই যে পদক্ষেপগুলো নিচ্ছেন এই পদক্ষেপগুলোকে বলে স্কেল অফ ইকোনমি। আপনি স্কেল অফ ইকোনমি কখন অ্যাচিভ করবেন? যখন আপনি ধীরে ধীরে এই প্রোডাকশন কস্টগুলো কমাতে পারবেন। তো এটা আমাদের সেকেন্ড ওয়ার্ড, মানে থার্ড তো না, ফোর্থ ওয়ার্ড স্কেল অফ ইকোনমি। ঠিক আছে, আচ্ছা, স্কেল অফ ইকোনমি গেল, কস্ট ইফেক্টিভনেস গেল, কস্ট লিডারশিপ গেল। এবার আমরা যে নতুন ওয়ার্ডটাই দেখব সেটা হচ্ছে আপনাদের কোনো ধরনের কাজ করার সময় এমন অনেক প্রপোজালস আসে যে স্যার এইটার সাথে এটা মিলিয়ে দিলে কেমন হয়, এই অফারটার সাথে এই অফারটা মিলিয়ে দিলে কেমন হয়, বা এই ডিপার্টমেন্টের সঙ্গে ওই ডিপার্টমেন্টটা মিলে কাজ করলে কেমন হয়। তো এইখানে আপনি যে কথাটা বলবেন যে হাউ অ্যাবাউট গেটিং দেম টুগেদার, এটা না বলে আমরা বলবো কি, হাউ অ্যাবাউট কোলাবোরেটিং দ্য ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট টুগেদার, হাউ অ্যাবাউট কোলাবোরেটিং দোজ টু অফার্স অল টুগেদার। কোলাবোরেট মানে হচ্ছে সমন্বয় করা। নতুন ওয়ার্ড কী শিখলাম? কোলাবোরেট, COLLLARA, কোলাবোরেট, সরি, COLLAB, কোল্যাব, ORATE, কোলাবোরেট। কোলাবোরেট মানে সমন্বয় করা। এবার যেটা আসবে সেটা হচ্ছে দুইটা সেম ওয়ার্ড প্রায়, রেজোনেট আর রেনোভেট। রেজোনেট মানে হচ্ছে কোনো কিছু কি বলে তার অবিকলভাবে বা অন্য একটা কিছুর মতো করে আপনাকে যদি একটা ফিল দেয়, ইট রেজোনেটস দি অরা অর ইট রেজোনেটস দি মিশন অ্যান্ড ভিশন অফ আওয়ার কোম্পানি। তার মানে হচ্ছে ধরেন আপনারা একটা প্রজেক্ট বা একটা প্রপোজাল দিলেন যেটা আপনাদের কোম্পানির যে মিশন বা ভিশন রয়েছে সেটার সঙ্গে অনেক বেশি অ্যালাইন করে মানে কি জানেন? ALIGEN, অ্যালাইন মানে হচ্ছে একত্রে যায় বা সাথে যায়, এর সাথে এটা যায়, এই টাইপের কথাই আমরা বলি অ্যালাইন করে। তো যেই জিনিসটা আপনার ধারণা বা কোনো একটা কিছুর সাথে অ্যালাইন করে সেটাকে আমরা বলি ইট রেজোনেটস দ্যাট থিং। তো মাই প্রপোজাল রেজোনেটস দ্য মিশন অ্যান্ড ভিশন অফ ইউর কোম্পানি, মানে হচ্ছে আমার প্রপোজালটা কিন্তু আপনার কোম্পানির মিশন এবং ভিশনকে অনেকাংশে ধারণ করে। আর রেনোভেট মানে হচ্ছে
কোনো কিছু নতুন করে উদ্ভাবন করা বা কোনো কিছু নতুন আঙ্গিকে আবিষ্কার করা। তাইলে রেজোনেট রেনোভেটের মধ্যে বিস্তর পার্থক্য আছে কিন্তু। রেজোনেট রেনোভেট গেল। এবার আপনার জিনিসগুলোর মধ্যে যেটা থাকে না, আমরা একটু হাইলাইট করতে চাই, আমরা হাইলাইট না বলে বলবো ফ্ল্যাগ পোস্টিং। বিজনেসের ভাষায় আমরা কি বলি? ফ্ল্যাগ পোস্টিং। ফ্ল্যাগ পোস্টিং মানে হচ্ছে যেই বিষয় বা যেই স্টেপগুলোর প্রতি আপনার বিশেষভাবে নজর দেওয়া লাগবে সেগুলোকে ফ্ল্যাগ পোস্ট করা, সেগুলোকে মানে হাইলাইট করে ফেলানো। তো আমরা কি বলবো? ফ্ল্যাগ পোস্টিং। তো রেজোনেট রেনোভেট ফ্ল্যাগ পোস্টিং গেল। এখন আমরা আসি কিছু কি বলে একটা, আচ্ছা তার আগে একটা ফ্রেজ আপনাদেরকে বলি, প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফট মানে হচ্ছে আপনি যেইভাবে যে কাজটা করতেন সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি অন্যভাবে করা শুরু করবেন, এটাকেই বলে প্যারাডাইম শিফট। অ্যাজ মানে আপনি এটাকে বাক্যে যেভাবে লিখতে পারেন, অ্যাজ টিল নাও অর অ্যাজ অফ ইয়েট দ্য ওয়ার্ক ওয়াজ নট বিন অ্যাচিভড বাই দ্য প্রসেস, উই আর হ্যাভিং আ প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফট মানে আমরা আমাদের প্রসেসে একটা চেঞ্জ আনছি, একটা নতুন করে চিন্তা করে রেনোভেট করে একটা ওয়ে বের করছি যার থ্রুতে আমরা ওই কাজটা অ্যাচিভ করতে পারবো বা ওই গোলটা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা দেখব কিছু বিজনেস ওয়ার্ডের কি বলে রিপ্লেসমেন্ট। যেমন ধরেন আমরা নেভারকে দেখলাম কি ওয়েন পিগস ফ্লাই, ওই রকমই কিছু এক ওয়ার্ডের, ওগুলো তো ইডিয়মস ছিল, এগুলো কিছু এক ওয়ার্ডের কথা যেগুলো আপনারা দিতে পারেন। যেমন ধরেন আমরা বলি না ইট ইজ ফাইন ফর মি, ফাইন না বলে বিজনেসে আপনি কি বলবেন? ইট ইজ অ্যাকসেপ্টেবল ফর মি। ফাইন মানে কিন্তু ভালো না খারাপ, মানে খুব যে ভালো তা না, ফাইন মানে চলে। সো এটাকে আমরা কি বলতে পারি? গ্রহণযোগ্য। তাই আমরা বিজনেসে কি বলবো না? ফাইন বলবো না, আমরা কি বলবো? অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল। আমরা আরেকটা কি বলি যে ডু ইউ হ্যাভ স্ট্যাপলার্স, ইউ সে আই হ্যাভ মেনি স্ট্যাপলার্স। আপনি ওই যে 600টা স্ট্যাপলার কিনলেন ধরেন, আপনি মেনি না বলে বিজনেসের ওয়ার্ডে বলবেন নিউমারাস। নিউমারাস, NUMEROUS, নিউমারাস। তাহলে আমরা কি বললাম? আই হ্যাভ নিউমারাস স্ট্যাপলার্স। মেনি গেল, আরেকটা কি ছিল শুরুতে? ফাইন গেল। এবার আমরা যদি কাউকে বলি যে আমি কি এখানে যাব, তখন আপনি বললেন যাও, এটাকে আমরা বলি ইফ আই সে মে আই গো দেয়ার, তখন আপনি কি বলবেন? ইয়েস। ইয়েস না বলে আপনি বিজনেসের ভাষায় বলবেন প্লিজ প্রসিড। প্রসিড মানে আগান, সামনে যান, বা যেটা বলতে চেয়েছিলেন বলেন, বা যেটা করতে চেয়েছিলেন করেন, বা যেখানে যেতে চেয়েছিলেন যান। এটাকে আমরা কি বলি? প্লিজ প্রসিড। প্রসিড মানে আগানো। প্রসিড মানে আগানো। আমরা এখন থেকে কি ইউজ করবো না, ইয়েস টিস বলবো না, আমরা বলবো প্লিজ প্রসিড। ইফ সামওয়ান সেজ আই হ্যাভ সাম ওয়ার্ক উইথ ইউ আর আই হ্যাভ আ বোন টু পিক উইথ ইউ, ইউ ক্যান সে ইউ মে প্রসিড। আপনি যেতে পারেন, আপনি করতে পারেন, আপনি বলতে পারেন। ঠিক আছে, প্রসিড। সো আমরা যখন বলি না যে স্যার আপনি কি আজকে আমার সঙ্গে খেতে যাবেন, বা আপনি কি নিচে যাচ্ছেন, তাহলে আমরা একসাথে যাই, তখন সে বলে না একটু জলদি আছে, তখন আমরা কি বলি? আম ইন আ হারি। আম ইন আ হারি। আমরা এটা না বলে বলবো আম ইন আ হেস্ট। হেস্ট, হেস্ট মানে HASTE, হেস্ট মানে আম ইন আ হারি। আম ইন আ হারির জায়গায় আমরা বলবো কি? আম ইন হেস্ট। তাহলে ফাইন গেল, মেনি গেল, গো হেড গেল, আম ইন আ হারি গেল। আর আই থিঙ্ক কি ছিল? আই থিঙ্ক না বলে আমরা বলবো ইন মাই অপিনিয়ন। ইন মাই অপিনিয়ন। আর কনক্লুশনের জায়গা আমরা যেটা নর্মালি ইউজ করতাম ওটা কি হয় জানে? যে আমরা বলি ওভারঅল, অ্যাবোভ অল, বা আফটার অল, বা টু সাম আপ। ওর জায়গায় আমরা কি ইউজ করবো? টু কনক্লুড। টু কনক্লুড মানে শেষ কথা যদি বলতে হয় তাহলে বলা যায় কি? এটা। আরেকটা ওয়ার্ড হচ্ছে আমরা অনেক সময় বলি না যে ইট সিমস ভেরি উইয়ার্ড টু মি, অর ইট সিমস ভেরি অকওয়ার্ড টু মি, অর ইট সিমস ফাইন টু মি। ওখানে আমরা কি বলবো জানেন? ইট অ্যাপিয়ার্স। তাহলে আপনার যদি কোথাও বলতে হয় ইট সিমস ফাইন টু মি, আপনি বিজনেসের ভাষায় সম্পূর্ণটা কি বলবেন? সিমসের জায়গা অ্যাপিয়ার বসাবেন, ফাইনের জায়গা অ্যাকসেপ্টেবল বসাবেন, তাহলে আপনার কথাটা আসবে ইট অ্যাপিয়ার্স অ্যাকসেপ্টেবল টু মি। আমরা আমাদের বিজনেসের ভাষায় কিন্তু কোনো কিছুই অতিরঞ্জিত বলি না, যে ওকে কোনো কিছু ঠিকঠাক হয়েছে ইটস ফাইন, ইটস ফাইন, বা ইটস ভেরি গুড, ইটস বেটার, ইটস বেস্ট। আমরা বলি ইটস অ্যাকসেপ্টেবল। ইটস অ্যাকসেপ্টেবল। ইট সিমস কি আমরা বলি ইট অ্যাপিয়ার্স। দেয়ার আর মেনি কি আমরা বলি দেয়ার আর নিউমারাস। আই থিঙ্ক কি আমরা বলি ইন মাই অপিনিয়ন। কাউকে যেতে হলে বা কিছু করতে হলে বলি ইউ মে প্রসিড। ঠিক আছে, লেডিস ফার্স্ট বললে তখন আমরা বলতে পারি যে ম্যাম ইউ মে প্রসিড, মানে আপনি আগাইতে পারেন।
ইউ মে লিভ মানে আপনি চলে যেতে পারেন। ইউ মে লিভ বলাটা আর গেট আউট বলাটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সো ইউ হ্যাভ টু সাউন্ড লাইক এ বিজনেস কর্পোরেট। সো ইউ হ্যাভ টু সে ইউ মে লিভ ম্যাম, মানে আপনি এখন যেতে পারেন। আজকে ক্লাসটা একটু ডার্ক হয়ে যাচ্ছে না, মানে যাওয়ার কথা বলতেছি বা ইমেলে একটু কষ্টের কষ্টের কথা বলতেছি। আর কোনো কিছু যদি পয়েন্ট আউট করে যে ফ্ল্যাগ পোস্টিং করে বলতে হয়, এটাকে আমরা আরেকটা বলতে পারি একটু ইন্ডিকেট। আপনারা যখন কোনো কিছু কি বলেন খুব করে বলতে চান যে এই প্রজেক্টটায় কোন কোন জিনিসগুলা খুব নোট ডাউন করার মতো ছিল, তখন আপনি বলতে পারেন দ্য প্রজেক্ট ইন্ডিকেটস দ্যাট দি গ্রোথ হ্যাজ ইনক্রিজড ফ্রম দিস টু দ্যাট। এই ধরনের কথা আমরা ইউজ করতে পারি। এখন আমরা ক্লাসটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেহেতু এটা সেকেন্ড ক্লাস এবং এর পরবর্তী ক্লাস আপনাদের শনিবারে হওয়ার কথা, উইচ ইজ সেপ্টেম্বরের সেকেন্ডের দিন আপনাদের একটা কমিউনিকেশন টেস্ট হবে অ্যাজ অ্যাকর্ডিং টু মাই রুটিন। সেই কমিউনিকেশন টেস্টটা বেসিক্যালি হবে এই যে আমি দুইটা ক্লাসে যা যা পড়িয়েছি ওইটা আপনারা আবার একটু গো থ্রু করবেন। গো থ্রু করা মানে কি জানেন? আবার দেখা, আবার ফিরে দেখা যে ওখানে কী কী লেখা আছে, কী কী ভোক্যাবস পড়ানো হয়েছে, কীভাবে কোনো কিছু প্রোনাউন্সিয়েশন করানো হয়েছে, হাউ এনিথিং প্রোনাউন্সেস, এসব কিছু দেখে এসব কিছু অনুযায়ী আপনারা একটু প্রিপেয়ার হবেন। কোনো ভয় পাওয়ার কিছু নেই। কমিউনিকেশন টেস্টে ঠিক কীভাবে হবে আমি আপনার সঙ্গে ফার্স্ট একটু কথা বলবো, দেন বলবো ক্যান ইউ টেল মি হাউ টু প্রোনাউন্স or how to spell এইটা বা how to spell ওইটা বলে আমি একটু দেখবো যে আপনাদের আসলে পড়াটা হয়েছে কিনা। এখানে আপনার না পারাটাই আপনার একটা অ্যাচিভমেন্ট হবে, কারণ তাহলে আমি জানতে পারবো যে ওই জিনিসগুলো আপনার আবার করে শিখতে হবে। তো আপনারা কোনো ভয় পাবেন না, কোনো উল্টাপাল্টা কিছু চিন্তা করেন না যে এটা কেমন হবে ওইটা কেমন হবে বা এটা আসলে করবো কীভাবে, প্রিপারেশনটা নিব কীভাবে। তো আপনাদের ওইটা জাস্ট আমার সঙ্গে একটা ইন্টারাকশন, যেহেতু এটা আপনাদের প্রথম ইন্টারাকশন হবে আমার সঙ্গে, আই উইশ আপনারা অনেক বেশি হ্যাপি থাকবেন, কাজ আমি আসলে মানুষ হিসেবে অনেক ফ্রেন্ডলি। সো উই উইল হ্যাভ আ লট অফ ফান, উই উইল হ্যাভ আ নিউমারাস অ্যামাউন্ট অফ ফান অ্যান্ড ইট সিমস দ্যাট ইউ গাইস উইল বি এনজয়িং ইট। কাজ আমি এর আগে যতগুলা ক্লাসে এরকম কমিউনিকেশনের টেস্ট নিয়েছি, যতগুলা ব্যাচের, সবাই বেশ হ্যাপি ছিল, সবাই বেশ মজায় থাকে। টেস্টের দিনটাই সবাই বেশি মজায় থাকে রাদার দেন ভিডিও লেকচার্স। তো আপনারা যে ওয়ার্ডগুলো দিয়েছি ওগুলো একটু সাবস্টিটিউট করার চেষ্টা করবেন। এমনও হতে পারে আমি আপনাদের জন্য একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, যে প্যারাগ্রাফের মধ্যে আপনারা বিজনেস কর্পোরেট হিসেবে এই যে আমি বললাম না সিমস হয়ে যাবে অ্যাপিয়ার বা নিউমারাস হয়ে যাবে, মেনি হয়ে যাবে নিউমারাস, এই ধরনের রিপ্লেসমেন্ট আসতে পারে। বা এমন দিতে পারি যে এটা শর্ট ফর্ম আসলে কি, এখানে এইটা ব্যবহার মানে পুরো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যবহার না করে আমি কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, আপনি দিয়ে দিলেন CSR। এইভাবে যে জিনিসগুলো হবে সেগুলো দিয়ে আপনাদের টেস্ট হবে। এটা জাস্ট টু বেটার ইউর সেলফ, জাস্ট টু নো ইউ মোর দ্যান আই ডু, তার জন্যই এই টেস্টে অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে ভয়ের কিছু নাই, এখানে উল্টাপাল্টা ভাবারও কিছু নাই। আপনারা জাস্ট খুব চিলভাবে ইংলিশটা বলছেন। আমি ইভেন এটাও জিজ্ঞেস করতে পারি যে আপনারা ইংলিশ ইমপ্রুভ করার জন্য কী কী করছেন, কোন ধরনের মুভি দেখছেন। আমি আপনাদেরকে কয়টা মুভি সাজেস্ট করলাম, বা আমরা সবাই মিলে বসে একটা সিরিজের কোনো একটা এপিসোড দেখলাম, একটা মুভি দেখলাম, টু জাস্ট ইমপ্রুভ ইউর ইংলিশ। আমরা এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট অ্যাকাডেমিক্যাল পড়া পড়তে আসেনি। আমরা এখানে এসেছি খুব মজা করে, খুব সুন্দর করে, খুব জেনুইনভাবে ইংলিশটা শেখার জন্য। আপনাদের কিছু প্রোনাউন্সিয়েশনে ভুল থাকবে, সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে দুজনে মিলে, আমি এবং আপনি মিলে আমাদেরকে ঠিক করতে হবে। তার জন্য আমাদের কিন্তু একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ইম্পর্ট্যান্টের একটা সিনোনিম কি? সিগনিফিকেন্ট বা ক্রুশিয়াল। তো এই সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সব কিছু চিন্তা করে বলে বলে আমরা যে দুইজনই থাকবো না কেন, যখন আমরা এক্সামটা দিব, আমি এবং আপনি, বা আমরা যেই কজনই আছি না কেন, ধরেন 8 জন 10 জন, আমরা সবাই সবাইকে হেল্প করব, সবাই সবাইকে বলবো, খুব বেশি অতিরঞ্জিত না হয়ে একটা অ্যাকসেপ্টেবল আচরণ রাখবো, এবং শেখার প্রতি বা কোনো কিছু জানার প্রতি অনেক বেশি অ্যাকসেপ্টেন্স বা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার রাখবেন। কে আপনার ছোট বা কে আপনাকে ছোট করে দেখছে এরকম কিছুই মাথায় আনাই যাবে না কোনো কিছু শেখার সময়। আপনি যখন কিছু শিখছেন আপনার মাথাটা একটা ব্ল্যাঙ্ক স্লেট হইতে হবে। ব্ল্যাঙ্ক স্লেট মানে কি জানেন? খালি মাঠের মতো। তো ওই খালি মাঠের মধ্যে আপনার কোনো কিছু নিয়ে মাইন্ডও করবেন না, অফেন্ডেডও হবেন না, ইরিটেটেড হবেন না, ইউ উইল নট ফিল আ পেইন ইন ইউর নেক, রাইট?
তো ওইভাবে আমরা আগাবো এবং আশা করি আমাদের ওই এক্সামটাও খুব সুন্দর হবে। আপনারা সবাই কোঅপারেটিভ হবেন, আপনাদের কোনো ভয় লাগবে না। আপনারা আপনাদের আগের পড়াগুলো হয়তো মোটামুটি মনে রাখতে পারেন বা মনে নাও রাখতে পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনাদেরকে অ্যাক্টিভ রিকল পদ্ধতিতে যেতে হবে। আমি যেটা বলেছিলাম, অনেকগুলো ভোক্যাবুলারি লিখেছেন, কিন্তু এই যে আমরা স্যাট, GRE দিই, আইএলস দিই যারা, তাদের কিন্তু অনেক ভোক্যাবুলারি জানা থাকে। আমরা 200 থেকে 400 800 ভোক্যাবুলারি জানি, কিন্তু আমরা এত ঠিক মনে রাখি কী করে? এই মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, আমরা কিন্তু খাতায়ও নোট করছি, নোট করার পরে প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর আমরা আবার ওই ওয়ার্ডগুলোতে ফেরত যাই এবং ওয়ার্ডগুলো কিন্তু জাস্ট আমি কিন্তু এভাবে লিখি না যে ও আচ্ছা রেজোনেট মানে কোনো কিছুকে ধারণ করে, এমন আমরা রেজোনেট লিখে রাখি একটা প্যারাগ্রাফের মধ্যে। রেজোনেট কথাটা ইউজ করবে, একটা সেন্টেন্স লিখে রাখি, মাই আইডিয়াস অ্যান্ড মাই প্রপোজাল রেজোনেটস ইউর মিশন অ্যান্ড ভিশন অফ ইউর কোম্পানি। এটা লিখে রেখে প্রায় 1 সপ্তাহ পর যখন আবার ফেরত আসি এবং ওইটা পড়ি, ওই সেন্টেন্সটা পড়ি, আমার অ্যাক্টিভ রিকল হয়। রিকল মানে আবার মনে করা। রিকল কথাটার মানে হচ্ছে আবার মনে করা। রিকল আপনার বিজনেস টার্ম হিসেবেও ইউজ করতে পারেন। তো আমি যখন আবার মনে করতে যাই, ওই যে ব্রেনে একটু প্রেশার পড়ে, ওইটাই আমাকে ওই শব্দটা মনে রাখতে বাধ্য করে। আপনি প্রথম সপ্তাহে মনে না রাখেন, দ্বিতীয় সপ্তাহে আবার ফেরত আসেন, আবার মনে না রাখেন, তৃতীয় সপ্তাহে আপনার ঠিকই মনে থাকবে। তো আমরা এইভাবে আমাদের ভোক্যাবুলারিগুলো শিখি। তো গেল লাস্ট আরেকটা ভোক্যাব আমার মনে পড়লো, জাজমেন্টাল। জাজমেন্টাল, আমরা কেউ কাউকে সাইকো দেখলে বলি ও তো একটা মেন্টাল, কিন্তু জাজমেন্টাল কথাটার মানে হচ্ছে আপনি আগে থেকে আপনার মাথায় কোনো ধারণা কারো সম্পর্কে রেখে, যে একটু হিপোক্রিট থাকে না, যে ধরেন আপনার কলিগদের মধ্যে কারো চেহারা আপনার কোনো এক এক্সের সাথে মিলে, তো আপনি কি করলেন? তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলেন। দেয়ার ইউ আর বিং জাজমেন্টাল। এটাকে পিগমেলিয়ান এফেক্টও বলে, বাট এটাকে আমরা বলবো কি জাজমেন্টাল। বা ধরেন কেউ কাউকে বললো যে আরে ও তো বেঁচে বেঁচে মানুষরা তো একটু শয়তান না, এটাকে বলে জাজমেন্টাল। কারণ সবাই তো এক না। আপনি কিন্তু পৃথিবীতে এই যে আমরা যে বলি নোয়াখালী মানে খারাপ, হ্যাঁ বরিশাল মানে খারাপ, এগুলো বলাও ঠিক না। কেন জানেন? আপনি একদিন দেখবেন যে কোনো একটা ওই জেলারই মানুষ, আমি নিজেও যেহেতু মানে সাউথেরই মেয়ে, ওই মানুষগুলো থেকে আপনি উপকৃত হচ্ছেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে তারা খারাপ? এই যে প্রিকনসিভড ধারণা, প্রিকনসিভড মানে আগে থেকে চিন্তা করে রাখা ধারণা দিয়ে কাউকে জাজ করাকে আমরা বলি বিং জাজমেন্টাল আর বিং স্টেরিওটাইপড বা জাজমেন্টাল। এইটাও আপনাদের লাস্ট একটা ভোক্যাব হিসেবে জোড়া লাগাই দিলাম এবং পরীক্ষায় আসবে অবশ্যই, কারণ এই জিনিসগুলো খুব লাগে। কর্পোরেট সোশ্যাল একটা এনভায়রনমেন্টে আপনি কখনোই জাজমেন্টাল বা স্টেরিওটাইপড হতে পারেন না, কারণ আপনাকে গ্লোবালাইজেশনের মধ্যে আসতে হবে। আপনাকে অনেক কালচারের মানুষের সঙ্গে, অনেক ডাইভার্স মানুষদের সঙ্গে, ডাইভার্স মানেও বিচিত্র ব্যাকগ্রাউন্ডের মানুষের সঙ্গে ডিল করতে হবে। তার জন্য ইউ হ্যাভ টু বি নন জাজমেন্টাল, নন স্টেরিওটাইপিং। ঠিক আছে? আচ্ছা, তো আপনারাও এইটাকে স্টেরিওটাইপিংভাবে চিন্তা করবেন না যে এটা কোনো টিপিক্যাল টেস্ট হবে। এটা অনেক মজার একটা টেস্ট হবে সানডেতে, এবং আপনারা সকলেই একটু চেষ্টা করবেন আমার সঙ্গে টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়ার। আর আমাকে একটু জানাবেন আপনারা জুমে নাকি গুগল মিটে এটা করতে চান, তাহলে আমি সেই হিসাবে ওইটা অ্যারেঞ্জ করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ইংলিশ শিখতে থাকবেন, খুব মজায় থাকবেন। কমিউনিকেশন স্কিলটা খুব হালকার ওপর খেলার ছলে খুব সুন্দর করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।